আচ্ছা, প্রায় আমার কাছে কমেন্ট আসে যে আমরা কোন ট্রান্সফর্মার ইউজ করব, তার সাথে কোন ডায়োড ইউজ করব, আর ক্যাপাসিটার কি মানের ইউজ করব। তো এই ভিডিওটা পুরো দেখলে আপনারা বুঝে যাবেন যে আপনারা কোন ক্যাপাসিটার, কোন ডায়োড, কোন ট্রান্সফর্মারতে ইউজ করবেন। পুরো ডিটেলসে আমি ভিডিওটা বানাবো। তো ফার্স্টে আমাকে জানতে হবে এগুলোর কাজ কি। না, ট্রান্সফর্মার কাজ হচ্ছে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ এসিতে কনভার্ট করে। এখানে যখনই আমরা 220 ভোল্ট এসি দিচ্ছি, আমাকে আউটপুট কত দিচ্ছে না 12 ভোল্ট এসি। এখানে দুটো লুপ করা আছে, 12 করা আছে। আমি 220 ভোল্ট ইনপুট দিচ্ছি, এখানে 12 ভোল্ট আউটপুট পাচ্ছি। সেটা কিন্তু এসি ভোল্টেজই পাচ্ছি, এখান থেকে কিন্তু কোনো ডিসি ভোল্টেজ বেরোয় না ট্রান্সফর্মার থেকে। এটা কিন্তু মনে রাখবেন, এটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফর্মার, মানে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে কনভার্ট করছে। এই ট্রান্সফর্মার আবার অ্যাম্পিয়ার আছে, বিভিন্ন অ্যাম্পিয়ার। কোনটা এটা 2 অ্যাম্পিয়ারের, এটা যেরকম 4 অ্যাম্পিয়ারের, বিভিন্ন ভোল্টেজেরও আছে। তো এটা 4 অ্যাম্পিয়ারের ওই 12 আছে। হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে আমি কনভার্ট করে নিলাম। যত সার্কিট আছে সব কিন্তু ডিসি ভোল্টেজে চলে, এসি ভোল্টেজে কেউ চলে না। তো তার জন্য আমাকে কি করতে হবে না, এই এসি ভোল্টেজটাকে ডিসি ভোল্টেজে কনভার্ট করতে হবে। তার জন্য আমরা কি ইউজ করছি, এই ডায়োড ইউজ করছি। ডায়োডের কাজ কি? এই ডায়োডের কাজ হচ্ছে, এখানে দেখুন ডায়োডের এখানে মার্কিং করা আছে। তো আমরা এখানে এই মার্কিংটা হিসেবে আমরা কিভাবে ড্র করি, ডায়োডের সাইন একটা এরকম ত্রিভুজ থাকবে, দুদিকে দেখতে হবে। এই যে সাদা দাগটা দেখছেন, এই সাদা দাগটাই হচ্ছে এই দাগটা। ওকে, তো এই ডায়োডের কাজ কি হচ্ছে, এখানে আমি অ্যানোড ক্যাথোড কিছুই বোঝাচ্ছি না, তাহলে বুঝতে পারবেন না। আমি সোজা একদম পদ্ধতিতে বোঝাচ্ছি। যেদিকে সাদা দাগ দেওয়া থাকে সেই দিক দিয়ে মাইনাস ভোল্টেজ ইনপুট হবে। মাইনাস ভোল্টেজ এখানে যদি দিই, তাহলে এখানে আমি কিন্তু আউটপুটে মাইনাস ভোল্টেজ পাবো। এখানে মাইনাস ভোল্টেজ দিলে এখানে মাইনাস ভোল্টেজ চলে আসবে। ঠিক একইভাবে আমরা যদি এই ডায়োডের এইখানে প্লাস ভোল্টেজ দিই ইনপুট এখানে, তাহলে এখানে আমি কিন্তু প্লাস ভোল্টেজ পাবো। এখন ট্রান্সফর্মার যে তারগুলো আছে, সেই তার থেকে প্লাস ভোল্টেজও বেরোচ্ছে, মাইনাস ভোল্টেজও বেরোচ্ছে। তো এখানে আমি যদি এই তারটা থেকে যদি শুধু প্লাস ভোল্টেজ নিতে চাই, তাহলে ডায়োডটা কি করতে হবে, এইভাবে কানেক্ট করব। এইভাবে যদি কানেক্ট করি, তাহলে এইখানে যখনই প্লাস হবে সেই প্লাস ভোল্টেজটা এদিক দিয়ে চলে আসবে। আর এই দিকের পাশে আমরা কি করছি, এটা থেকে মাইনাস ভোল্টেজ নিচ্ছি। তো মাইনাস ভোল্টেজের জন্য আমরা এরকম করে কানেক্ট করছি। সেক্ষেত্রে মাইনাস ভোল্ট যখনই আসবে এদিক থেকে মাইনাস আউট হবে। ব্রিজ রেকটিফায়ার ইউজ করে আমরা এটাকে এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে কনভার্ট করছি। এবার ব্রিজ রেকটিফায়ার কিভাবে বানানো হয়, আমার ভিডিও একটা বানানো আছে ফুল ডিটেলসে, ওখানে দেখবেন, বুঝতে পারবেন। ট্রান্সফর্মার যদি 2 অ্যাম্পিয়ারের হয়, তাহলে আমাকে সবসময় ডায়োড কিন্তু এই 2 অ্যাম্পিয়ারের থেকে বেশি ইউজ করতে হবে। কম ইউজ করলে কি হবে, এখানে আমি 2 অ্যাম্পিয়ার নিয়েছি, এখানে আমি ডায়োড কানেক্ট করে দিলাম। এখানে আউটপুট যে হচ্ছে, এটা 2 অ্যাম্পিয়ারের ডায়োড নিয়েছি, 2 অ্যাম্পিয়ারের থেকে বেশি নিয়েছি, ধরুন 4 অ্যাম্পিয়ারের ডায়োড নিয়েছি, 4 অ্যাম্পিয়ারের ডায়োড নিয়েছি। তো এখান থেকে যে আমি আউটপুট পাবো সেটা কিন্তু 2 অ্যাম্পিয়ারই পাবো, কারণ এখানে আমি ইনপুট 2 অ্যাম্পিয়ার দিয়েছি, এখানে আউটপুট 2 অ্যাম্পিয়ার পাবো। এখানে যদি 5 অ্যাম্পিয়ারের যদি লাগাই, সেও আমি এখানে 2 অ্যাম্পিয়ারই পাবো, কারণ আমার ইনপুট যে সোর্স আছে, ইনপুট সোর্সটা আমার 2 অ্যাম্পিয়ার আছে, এখান থেকে কিন্তু বাড়বে না, অ্যাম্পিয়ার বাড়বে না। কিন্তু এখানে যদি 2 অ্যাম্পিয়ারের যদি আমি ট্রান্সফর্মারতে নিই, আর এখানে যদি আমি ডায়োড ইউজ করি 1 অ্যাম্পিয়ারের, সেক্ষেত্রে কিন্তু আমার এখানে আউটপুট অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার হয়ে যাবে, যেহেতু আমি ডায়োডটা 1 অ্যাম্পিয়ারের নিয়েছি। যদি এখানে 5 অ্যাম্পিয়ার নিই ট্রান্সফর্মার, এখানে ডায়োড যদি 1 অ্যাম্পিয়ারের দিয়ে থাকি, সেক্ষেত্রেও কিন্তু 1 অ্যাম্পিয়ার আমি আউটপুটই পাবো। এখানে কিন্তু অ্যাম্পিয়ার কিন্তু বাড়বে না, ডায়োডটা যে দেওয়া আছে যে অ্যাম্পিয়ারে, সেই অ্যাম্পিয়ারে আপনাকে আউটপুট দেবে।
তবে হ্যাঁ, এখানে ইনপুট যদি খুব ম্যাক্সিমাম অনেক অ্যাম্পিয়ার হয়ে যায়, আমি ডায়োড যদি খুব কম অ্যাম্পিয়ার দিই, এই ডায়োডটা কিন্তু গরম হতে থাকবে, প্রচুর গরম হতে থাকবে। তার জন্য আপনাকে যে ডিভাইসটা আপনি চালাবেন তার অ্যাম্পিয়ার অনুযায়ী আপনাকে ডায়োড এবং পাওয়ার সোর্স বা ট্রান্সফর্মার আপনাকে নিতে হবে। যা অ্যাম্পিয়ারে ট্রান্সফর্মার থাকবে তার থেকে 1 কি 2 মানের বেশি অ্যাম্পিয়ারের আমরা ডায়োড ইউজ করব। 5 অ্যাম্পিয়ারে যদি ট্রান্সফর্মার হয়, এখানে আমি 7 অ্যাম্পিয়ার বা 8 অ্যাম্পিয়ারের ডায়োড ইউজ করব। ঠিক আছে, তাহলে এটা ডায়োডটা কিভাবে লাগাতে হবে, কি নিতে হবে, সেটা আপনারা বুঝে গেলেন। এবার আসি ক্যাপাসিটার। এবার ক্যাপাসিটার কি মানের ইউজ করবেন। যদি আপনার এখানে 12 ভোল্ট যদি আপনার সাপ্লাই হয়, এখানে যদি আউটপুট যদি 12 ভোল্ট হয়, ক্যাপাসিটার কি ইউজ করবেন না 12 ভোল্টের থেকে আরও বেশি ভোল্টের ক্যাপাসিটার ইউজ করব। এই ক্যাপাসিটার দেখুন 35 ভোল্ট, তারপরে এখানে 25 ভোল্ট, তার মানে আউটপুট যে ভোল্টেজ হবে বা যেইখানে আমি ক্যাপাসিটারটা কানেক্ট করব সেখানে ভোল্টেজ এই 25 ভোল্ট পর্যন্ত কিন্তু নিতে পারবে। তার বাইরে যখন হবে ক্যাপাসিটারটা গরম হতে থাকবে, এটা নষ্ট হবে। 25 ভোল্ট হচ্ছে এর ক্যাপাসিটি। এখানে 35 ভোল্ট লেখা আছে, মানে 35 ভোল্ট এর ক্যাপাসিটি। এখানে আছে এটা 1 MFD 63 ভোল্ট, মানে 63 ভোল্ট পর্যন্ত কিন্তু সহ্য করতে পারবে। এর বাইরে চলে গেলে কিন্তু এটা খারাপ হয়ে যাবে। আর আছে এই MFD 4700 MFD, 470 MFD। তো এই MFD গুলো কি হচ্ছে, এটা হচ্ছে মাইক্রোফ্যারাড। এই মাইক্রোফ্যারাড যত বেশি হবে, এই ভোল্টেজটাকে ও স্টোরেজ তত বেশিক্ষণ করে রাখতে পারবে, বেশিক্ষণ ধরে করে রাখবে। তো এই ক্যাপাসিটারটা যতক্ষণ চার্জ ধরে রাখতে পারবে, এই যে 1 MFD 50 ভোল্ট, এটা হচ্ছে 63 ভোল্ট 1 মাইক্রোফ্যারাড, কিন্তু বেশিক্ষণ চার্জ ধরে রাখতে পারবে না, কিছুক্ষণের ভেতরেই এর ডিসচার্জ হয়ে যাবে। DC 12 ভোল্ট দিয়েছি পাওয়ার সোর্স। এবারে সরাসরি আমি এটা এখানে একটা অ্যাম্পলিফায়ার কানেক্ট করে দিয়েছি। তখন কি হবে না, অ্যাম্পলিফায়ার যখন ওয়াটেজ নেবে, যখন রান হবে, তখন যখন ওয়াটেজ নেবে, তখন কি হবে, সরাসরি ব্যাটারি থেকে ড্রেন হতে থাকবে। তখন এইখানে যে ভোল্টেজের এটা, তখন এখানে শর্ট পড়তে পারে। তো তার জন্য আমরা এখানে কি করে দিয়েছি, এখানে একটা বড় একটা স্টোরেজ বসিয়ে দিলাম, ক্যাপাসিটার। ও কি করলো, এই 12 ভোল্টটা এখানে এসে জমা হলো, জমা হতে 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 চারিদিকে ভর্তি হলো। তারপর এখান থেকে যখন এই অ্যাম্পলিফায়ার যখন এখান থেকে ভোল্টেজটা নিতে থাকবে, তখন এ তো অনেকক্ষণ চার্জ ধরে রাখবে, অনেক পরিমাণ চার্জ ধরে রাখবে। তো এখান থেকে যখন একটু একটু নেবে, এখান থেকে একটু একটু করে চার্জ করবে। তখন কি হবে, এর যতটা দরকার সে কিন্তু এই ক্যাপাসিটারের ভেতর থেকে কিন্তু চাহিদা পূরণ করতে পারবে। তার জন্য আমরা বেশি মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার ইউজ করি অ্যাম্পলিফায়ারে ফিল্টারিংয়ের জন্য। যত বড় ক্যাপাসিটার হবে ততক্ষণ চার্জ ধরে রাখতে পারবে অ্যাম্পলিফায়ার, সেখান থেকে ওর পরিমাণ মতন যত খুশি চার্জ খরচা করতে পারবে। তো এখানে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা এখানে যদি 12 ভোল্ট করি, তাহলে 12 ভোল্টের বেশি আমাকে ক্যাপাসিটার ইউজ করতে হবে। এখানে 12 ভোল্ট যদি আপনি ক্যাপাসিটারে ইউজ করেন, এখানে 35 ভোল্ট লেখা আছে, তার মানে এখানে কিন্তু আউটপুট কিন্তু 35 ভোল্ট হবে না, 12 ভোল্ট দিয়ে কিন্তু পুরোটা চার্জ হবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন 12 ভোল্ট আছে পুরো। এইবার আমি এটাকে ক্যাপাসিটার কানেক্ট করছি। নেগেটিভটা নেগেটিভে কানেক্ট করে দেবো, আর পজিটিভটা পজিটিভে কানেক্ট করে দেবো। এটা কিছুক্ষণ চার্জ হতে সময় নেবে, তার কারণ এর মাইক্রোফ্যারাডটা বেশি বলে চার্জ হতে একটু সময় নেবে। সময় বলতে বেশিক্ষণ সময় নেবে না। তো এখানে আমি আপনাদের ভোল্টেজ দেখাচ্ছি, এখানে কিন্তু 12 ভোল্টই আপনাকে দেখাবে। এই দেখুন 12.1 এরকমই ছিল। এই 12 ভোল্টই আপনাকে দেখাবে, এখানে কিন্তু 35 ভোল্টে চার্জ হবে না ও, ঠিক আছে।
আর এখানে আপনাকে 1-2 ভোল্ট চার্জ হয়ে যখন যদি বেশিও দেখায়, যখন আউটপুটে এর সাথে লোড পড়ে যাবে তখন ওই নর্মাল 12 ভোল্টেই চলে আসবে, ওই 1-2 ভোল্ট যেটা আছে সেটাও থাকবে না। এখানে কিন্তু 35 ভোল্ট লেখা আছে, মানে 35 ভোল্ট কিন্তু এখানে আউটপুট হবে না, এখানে 12 ভোল্টই আপনাকে আউটপুট দেবে। আর মাইক্রোফ্যারাড যত বেশি হবে তত আপনার ডিসি যে সাপ্লাইটা বেরোচ্ছে, মেন আউটপুট বেরোচ্ছে, সেটা ফিল্টারিংয়ের কাজ অনেক বেশি হয়ে যাবে। তার কারণ আমার এখানে এরকম একটা বড় স্টোরেজ হয়ে যাচ্ছে এই ক্যাপাসিটার। তো এবার আপনারা বুঝতে পেরেছেন যে ডায়োড কি ইউজ করবেন, ক্যাপাসিটার কি ইউজ করবেন, ট্রান্সফর্মার কি ইউজ করবেন। আশা করি এটা নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো আজকে একটা ইনফরমেটিভ এই ভিডিও ছিল এটা দেখানোর। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।